This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ওজন বাড়ানো কমানো এখন বাঁ হাতের খেল, বাঁ হাত কি খেল। কত কত টিপস ঘুরছে এদিকে ওদিকে। এখন তো পাড়ায় পাড়ায় জিমের রমরমা। টিমে থাকতে ফিটনেস বাড়াতে হবে, তাই 10 কেজি ওজন কমিয়ে ফেলেছেন গোলগাল চেহারার রোহিত শর্মা। তিনি এখন স্লিম হয়েছেন এবং ক্যাপ্টেন্সি চলে গেলেও অস্ট্রেলিয়া সফরে টিমে ঠিক নিজের জায়গা করে নিয়েছেন হিটম্যান। আর একজন গোলগাল চেহারার ব্যাটার সরফরাজ খান 2 মাসে 17 কেজি ওজন কমিয়েও অবশ্য টিমে ঢোকার পথ পাচ্ছেন না। খেলার মাঠ বা বিনোদন দুনিয়ায় ওজন কমানো বাড়ানো এখন তো এই আধুনিক যুগে জলভাত। তা বলে ভগবান ঈশ্বর কখনো রোগা হতে পারেন? ওজন কমতে পারে ঈশ্বরের? এই সৃষ্টি ছাড়া কাণ্ড কখনো সম্ভব? এটা কি কখনো সম্ভব? ভক্তরা বলছেন অসম্ভব। এমন অনাথ সৃষ্টি কিছুতেই হতে পারে না। ভগবান আদি অবিনশ্বর, তার ওজন নেই, তাকে কেউ দেখেনি, তিনি নিরাকার। কিন্তু বিগ্রহ এমনই তো হয়েছে, ভগবানের বিগ্রহ আগের মতো নেই। দুটো জিনিস আপনাদের দেখাবো একসঙ্গে। দেখুন, 2019 সালে ভগবানের ওজন ছিল 42 কেজি 800 গ্রাম, এখন কমে দাঁড়িয়েছে 38 কেজি 258 গ্রাম, অর্থাৎ প্রায় 4 কেজির বেশি ওজন কমেছে ভগবানের। ভগবান হালকা হয়েছেন? ভগবান হালকা হলেন কিভাবে? বলছি কেরালার শবরীমালা মন্দিরের ভগবান আয়াপ্পার বিগ্রহের কথা। 2024 সালে এক ভক্তের চোখে ব্যাপারটা প্রথম ধরা পড়ে। ভগবানকে একটু রোগা রোগা লাগছে না, সেই ভক্তের মনে হয়েছিল। তিনি মন্দির কর্তৃপক্ষকে একটা চিঠি দেন যে ভগবানের বিগ্রহ মনে হচ্ছে কেমন যেন রোগা রোগা। উত্তর এলো ভাষা ভাষা। তিনি মনঃপুত হলেন না। এতদিন নাকি কেউ কিচ্ছু জানতো না, না মন্দির কর্তৃপক্ষ, না মন্দিরের ট্রাস্টি বোর্ড মানে অছি পরিষদ, এমনকি পুরোহিতরা নাকি কিছুই জানতেন না। অথচ রোজ তারা পুজো দিয়েই চলেছেন, পুজো করেই চলেছেন। সোজা কেরল হাইকোর্টে গিয়ে একটা মামলা ঠুকে দেন ওই ভদ্রলোক, ওই ভক্ত। কেরল হাইকোর্টে মূর্তির ওজন মাপার নির্দেশ দেয় কেরল হাইকোর্ট যে আয়াপ্পার বিগ্রহের ওজন মাপতে হবে। হাইকোর্টের নির্দেশে ওজন মাপতেই আসল সত্যিটা ধরা পড়ে গেল। মারাত্মক কাণ্ড। ভগবান রোগা হয়েছেন? ও মা, সত্যি তো তাঁর ওজন কমেছে, খুব একটা কম নয়, 4 কেজির বেশি ওজন কমেছে। কিভাবে এটা হলো? উত্তর দেওয়ার কথা যাদের, সেই দেবাম্মাম বোর্ড, তারা বলছে, মানে যারা পরিচালক মণ্ডলী, তারা বলছেন আমরা তো কিছুই জানি না। 2019 সালে আয়াপ্পার মূর্তি মেরামত করতে পাঠানো হয়েছিল একটি সংস্থার কাছে। তখন কিছু হয়ে থাকলে হয়ে থাকতে পারে, এই ধরনের দায়সারা কথাবার্তা বলা হচ্ছিল। যে সংস্থাকে মেরামতির বরাদ দেওয়া হয় তারা পরিষ্কার বলে দিল আমরা ওজন করেই মূর্তি নিয়েছি মন্দির থেকে, খুঁটিনাটি বুঝিয়ে মন্দিরের হাতে, অর্থাৎ মন্দির ট্রাস্টের হাতে, কর্তৃপক্ষের হাতে আবার মূর্তি ফিরিয়ে দিয়েছি, সেটাও ওজন করে। মেরামতির পর কিছু সোনা বেঁচে গিয়েছিল, সেগুলো আয়াপ্পার সিংহাসনের পাশের দেওয়ালে থেকে যাওয়ার কথা। সেই সোনা আগের জায়গায় লাগানো তো হয়ইনি, উল্টে মূর্তির ওজনও কমে গিয়েছে। এখন আবার জানা যাচ্ছে মন্দিরের এক ট্রাস্টি মানে অছি পরিষদ সদস্য আয়াপ্পাকে যে সোনা উপহার দিয়েছিলেন, দেন তো অনেকে, কেজি কেজি সোনা দেন। বহু মানুষের বহু ভক্তি, বহু মানুষ মনে করেন ঈশ্বরের কাছে অর্নামেন্টস দিতে হয়, গয়না দিতে হয়, অনেকে দেন, সোনা দেন, তাল তাল সোনা দেন যাদের আছে। সেই ভদ্রলোক সেই সোনা ফেরত চেয়ে মন্দির কর্তৃপক্ষকে একটা চিঠি লিখেছিলেন। মন্দির কর্তৃপক্ষ সেই চিঠির প্রাপ্তি স্বীকার করেছে, কিন্তু তারপর কি হয়েছে সেটা কিন্তু এখনো ধাঁধা, এখনো রহস্য। হাইকোর্টের নির্দেশে তদন্ত চালাচ্ছে বিশেষ তদন্তকারী দল। সেই বিশেষ তদন্তকারী দলের রিপোর্ট বলছে
এখানে অনেক গোলমাল। ভাবুন, আয়াপ্পার মন্দিরে এত গোলমাল, এত রহস্য, অথচ কেউ কিছুই জানে না, সবটাই রহস্য। সব মিলিয়ে শবরীমালার আয়াপ্পা মন্দির, মন্দিরের বিগ্রহের গায়ের সোনা, সে সমস্ত কাণ্ডকে ঘিরে প্রচুর রহস্য এবং রাজনৈতিক তরজার মধ্যে না এখনই ঢুকছি না, সেসব না হয় পরে দেখাবো আপনাদের কোনো একদিন। আমাদের দেশে এই মন্দির, সোনা, এইসব নিয়ে অনেক রাজনৈতিক তরজা হয়, অন্য মন্দিরকে কেন্দ্র করেও হয়েছে, হালে হয়েছে, এখন উল্লেখ করছি না। শুধু একটা জিনিস ভাবুন, এই রকম হাই প্রোফাইল মন্দির আয়াপ্পা, এই রকম শবরীমালার মতো সুরক্ষিত একটা মন্দিরে কিভাবে এই ঘটনা ঘটতে পারে এবং কেউ কিছুই জানে না? মন্দির কর্তৃপক্ষ কি করে দাবি করতে পারে যে তারা কিছুই জানে না? যা হয়েছে তাতে কিন্তু একটা সন্দেহ জোরালো হচ্ছে। সৌজন্যে সেই ভক্ত যার চোখে প্রথম বিগ্রহের ওজন কম বলে মনে হয়েছিল, আয়াপ্পার গায়ের সোনা চুরি হয়েছে এবং মন্দির কর্তৃপক্ষের মদত ছাড়া অন্তত কেউ না কেউ এর মধ্যে তো জড়িয়ে আছেনই কর্তৃপক্ষের, নইলে তো এত বড় কাণ্ড সম্ভব নয়। শবরীমালার মতো বিখ্যাত মন্দিরে শুধু ভারত বিখ্যাত নয়, জগৎ বিখ্যাত, বিদেশ থেকে কত মানুষ আসেন, ভক্ত আসেন, প্রতি বছর কোটি কোটি ভক্ত সমাগম হয় এই শবরীমালায়। এই ঘটনা তাদের বিশ্বাসে আঘাত। দেখুন, বিশ্বাসে আঘাত তো আছেই, কিন্তু ধাক্কা লাগতে পারে অর্থনীতিতেও। কারণ গত 2-3 বছর ধরে আমাদের দেশে পর্যটন, যেটাকে আমরা এতদিনের যে কনভেনশনাল পর্যটন বলি, সেই পর্যটনের প্রতি মানুষের না ঝোঁক কিছুটা কমেছে। বহু জায়গায় মানুষ যেতে পারছেন না নানা কারণে, বা যাচ্ছেন না। ব্যতিক্রম কিন্তু ধর্মীয় পর্যটন, যাকে বলা হয় রিলিজিয়াস ট্যুরিজম বা রিলিজিয়াস ট্রাভেলিং। দেশের বিভিন্ন তীর্থক্ষেত্রে অর্থাৎ রিলিজিয়াস সার্কিটে এখন তো নতুন নতুন তৈরি হয়েছে, এই যে চারধাম বলুন, অযোধ্যা বলুন, মথুরা তৈরি হচ্ছে, পর্যটকরা ঢেলে ভিড় করছে। সেভাবে যদি দেখতে হয় তাহলে পর্যটন ব্যবসা এখন ভারতের যে ট্যুরিজম ব্যবসা, পর্যটন ব্যবসা, তার একটা বড় অংশীদার হচ্ছে এখন এই রিলিজিয়াস ট্যুরিজম, অর্থাৎ তীর্থক্ষেত্রে যাত্রা। কোটি কোটি টাকার ট্রানজাকশন হয় এবং এক অর্থে উন্নয়নও হয়। মহাকুম্ভে এবার প্রয়াগরাজে পা রাখেন প্রায় 65 কোটি পুণ্যার্থী। ব্যবসা হয়েছে 3 লক্ষ কোটি টাকার। কুম্ভ মেলাকে কেন্দ্র করে স্বল্পমেয়াদী কর্মসংস্থান হয়েছে প্রায় 8 লক্ষ মানুষের। মেলার জন্য স্থানীয় পরিকাঠামো উন্নয়নে প্রায় 5,000 কোটি টাকা খরচ করে উত্তরপ্রদেশ সরকার। মেলা শেষ হওয়ার বহু বছর পরেও যার সুফল পাবেন সাধারণ মানুষ। তাহলে কি দেখা যাচ্ছে? ধর্মাচরণ শুধুই পরমার্থ নয়, ঢেলে দিচ্ছে অর্থও। আর এই জায়গাতে দেশের নতুন সম্ভাবনার দিগন্ত খুলে দিচ্ছে ধর্মীয় পর্যটন। কিছু কাজ হয়েছে, আরও কিছু হওয়া বাকি। পাক অধিকৃত কাশ্মীরের মুজফফরাবাদ থেকে প্রায় 150 কিলোমিটার দূরে নীলম উপত্যকা। সেখানে রয়েছে 18টি মহাশক্তিপীঠের অন্যতম সারদা পীঠ ও সারদা বিশ্ববিদ্যালয়ের ধ্বংসাবশেষ। 6ষ্ঠ থেকে 1200 শতকের মাঝে ভারতীয় উপমহাদেশে এটিই ছিল অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মস্থান আর জ্ঞান চর্চার কেন্দ্র। নালন্দা তক্ষশিলার থেকেও প্রাচীন এই বিশ্ববিদ্যালয় পরে বিদেশি হানাদারদের হামলায় ধ্বংস হয়ে যায়। তারই স্মৃতিতে কাশ্মীরে তৈরি হয়েছে নতুন মন্দির সারদা পীঠ। 2023 সালের মার্চে মন্দিরের দরজা খুলেছে। এবার এই সারদা পীঠকে ঘিরে নতুন ট্যুরিজম সার্কিট তৈরির কাজ শুরু করেছে জম্মু কাশ্মীর প্রশাসন। কাশ্মীরে নতুন পর্যটন সার্কিট, সারদা পীঠকে কেন্দ্র করে নতুন সার্কিট। সার্কিটে রঘুনাথ মন্দির, ক্ষীর ভবানী মন্দির, জুড়ছে পীর খো এবং অবন্তিপুর মন্দিরও। সূর্য মার্তণ্য মন্দির দর্শনেরও সুযোগ। জম্মু কাশ্মীর প্রশাসনের পরিকল্পনা অনুযায়ী প্রস্তাবিত সার্কিটে 1 ডজন মন্দির এবং তীর্থস্থান ঘুরে দেখার সুযোগ থাকবে। এজন্য 3 দিন 2 রাতের প্যাকেজ থাকতে পারে। 2027 সাল নাগাদ সার্কিট তৈরি হয়ে গেলে তা তীর্থযাত্রীদের জন্য খুলে দেওয়া হতে পারে। সে রাজ্যের পর্যটন দপ্তর সূত্রের খবর। প্রস্তাবিত সার্কিটে রেল ও বাসের ব্যবস্থা, পর্যটকদের জন্য নির্ধারিত গেস্ট হাউস থাকবে। অমরনাথ আর বৈষ্ণোদেবী তীর্থযাত্রীরাও যাতে সহজে এই সারদাপীঠ সার্কিটে পৌঁছতে পারেন সে ব্যবস্থাও থাকবে। অতীতে সারদাপীঠের উদ্দেশ্যে তীর্থযাত্রা শুরু হতো আজকের টিটওয়াল গ্রাম থেকে।
1947 সালে স্বাধীনতার ঠিক পরেই পাক হানাদারদের আক্রমণে নিশ্চিহ্ন হয়ে যায় টিটওয়ালের সারদা মন্দির ও সিংহ দরজা। তখন থেকেই এই এলাকায় মন্দির পুনর্নির্মাণের দাবি জানিয়ে আসছিল উপত্যকার পণ্ডিত সমাজ। কয়েক লক্ষ তীর্থযাত্রী ইতিমধ্যেই সারদা পীঠ দর্শন করেছেন। ভারতে তীর্থস্থানের অভাব নেই। বিভিন্ন ধর্মের বিভিন্ন সম্প্রদায়ের তীর্থক্ষেত্র রয়েছে ভারতের বিভিন্ন রাজ্যে। বহু ধর্মীয় পর্যটন ক্ষেত্র রয়েছে এই বাংলাতেই। কালীঘাট, দক্ষিণেশ্বর থেকে শুরু করে মায়াপুর, তারকেশ্বর, এমনকি তারাপীঠ, কঙ্কালীতলার মতো সতীপীঠও রয়েছে। আবার দীঘায় জগন্নাথ মন্দিরও তৈরি করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অথচ এতদিন সরকারি স্তরে এই সম্ভাবনাকে সেভাবে গুরুত্ব দেওয়া হয়নি বলে অভিযোগ। এবার কি অন্তত সেই খামতি ঝেড়ে ফেলে ধর্মীয় পর্যটনের সম্ভাবনাকে আরো বড় আকারে কাজে লাগানোর চেষ্টা হবে? দেখাই যাক। অপারেশন সিঁদুরে পাকিস্তানকে কাঁদিয়ে ছেড়েছে আমাদের দেশের বায়ুসেনা, মানে ভারতীয় বায়ুসেনা। এবার হাসিয়ে মারল ভারতীয় বায়ুসেনা। আবার যদি আপনি ঘুরিয়ে বলতে চান তাহলে এমন বলতেই পারেন যে সুন্দর রসবোধ দেখিয়ে, হিউমার যাকে বলে, সেন্স অফ হিউমার, অপূর্ব, আবার পাকিস্তানকে খোঁচালো ভারতীয় বায়ুসেনা। বায়ুসেনার 93তম প্রতিষ্ঠা দিবসে নৈশভোজের মেনু কার্ডে একের পর এক খোঁচা পাকিস্তানকে। বলা ভালো, পাক সরকার আর পাক সেনাকে ট্রোল করেছে ভারতীয় বায়ুসেনা। ইদানিং এই ট্রোল কথাটা খুব চলে এই সোশ্যাল মিডিয়ার যুগে। এইটা মেনু কার্ড দেখুন, যেটা দেখছেন আমাদের স্ক্রিনে, এটা হচ্ছে মেনু কার্ড। এটা হচ্ছে আসলে কি জানেন, প্রত্যাঘাতের মেনু কার্ড। মেনু শুরুতেই রাওয়ালপিন্ডি চিকেন টিক্কা মশালা। কি মজার শুনতে লাগছে না? মেনু শুরুতেই হচ্ছে রাওয়ালপিন্ডি চিকেন টিক্কা মশালা। রাওয়ালপিন্ডিতেই পাক সেনার সদর দফতর। ভারত সেখানে অভিযান চালিয়েছিল, মনে পড়ছে? কয়েক মাস আগের ঘটনা। বাংকারে ঢুকে পড়তে হয়েছিল পাক সেনা প্রধানকে। আমাদের বিগ ওয়ালটা খেয়াল করুন, কি সুন্দর মেনুগুলোর নাম দেওয়া হয়েছে। ফাইনেস্ট হিউমার, আগে দেখিনি এরকম জিনিস, সম্ভবত আপনারাও দেখেননি। এর মেনুতে পরের পদ হচ্ছে রফিকি রাড়া মাটন, দারুণ খেতে। পাকিস্তানের রফিকি বিমান ঘাঁটিতে সফল অভিযান চালিয়েছিল ভারত, সফল হামলা হয়েছিল। ভোলারি বিমান ঘাঁটিতেও হয়েছিল সফল হামলা। মেনুর পরের পদ হচ্ছে ভোলারি পনির মেথি মালাই। কি অদ্ভুত শুনতে লাগছে না? বললাম না, আগে কখনো শুনিনি এরকম। মানে এইরকম সেন্স অফ হিউমার থাকতে পারে, রসবোধ এবং খোঁচা মারা, একবারে শেল বিঁধবে পাকিস্তানের বুকে যদি তাদের সেন্স অফ হিউমার থাকে। তারপর দেখুন সুক্কুর শাম সাবেরা কোফতা, এটাও আর একটা পাক বিমান ঘাঁটির নাম যেখানে ভারত হামলা চালিয়েছিল। আমাদের বিগ ওয়ালটা দেখুন, ভারতের সফল অভিযান সারগোধা বিমান ঘাঁটিতে হয়েছিল, মনে পড়ছে? আমরা দেখিয়েছিলাম আপনাদের দিনের পর দিন, রাতের পর রাত। মেনু কার্ডে সারগোধা ডাল মাখানি। আপনি গিয়ে হোটেলে বলেন না, একটু ডাল মাখানি দিন তো, সারগোধা ডাল মাখানি। অপারেশন সিঁদুরে ভারতের টার্গেট ছিল জ্যাকোবাবাদ বিমান ঘাঁটি। বায়ুসেনার মেনু কার্ডে জ্যাকোবাবাদ মেওয়া পোলাও, অপূর্ব নাম। এসব নাম অনেকে হয়তো আগে শোনেনি। মেনু কার্ডে আছে বাহাওয়ালপুর নান, নান রুটি, নান পরাঠা আমরা চাই হোটেলে গিয়ে। বাহাওয়ালপুরে জৈশ-ই মোহাম্মদের সদর দফতরে সফল অভিযান চালিয়েছিল ভারত। 2019-এর অপারেশন বালাকোট পিছিয়ে যাচ্ছে। সার্জিক্যাল স্ট্রাইক, বায়ুসেনার মেনু কার্ডের শেষ পাতে বালাকোট তিরামিসু, এটাও একটা দারুণ পদ। অপারেশন সিঁদুরে সফল অভিযান মুজাফফরাবাদে চালানো হয়েছিল লস্করের প্রশিক্ষণ কেন্দ্রে। মেনু কার্ডে রয়েছে মুজাফফরাবাদ কুলফি ফালুদা। আর একেবারে শেষে মধুরেনো সমাপয়েত, আমরা পেট ভরে খেয়ে দে একটা মিঠে পান খাই। আহা হা, মুরিদকেতে লস্করে তৈবা সদর দফতরে সফল অভিযান। বায়ুসেনার মেনু কার্ডে শেষ পদ মুরিদকে মিঠা পান। এইভাবে গুলি বন্দুক না চালিয়ে যে পাকিস্তানকে এবং পাক সেনার মাথাকে ধুলোয় মিশিয়ে দেওয়া যায়, এটা কিন্তু এই প্রথম মজার ছলে দেখিয়ে দিল ভারতীয় বায়ুসেনা। আবার বলবো, ওয়ান অফ দ্য ফাইনেস্ট সেন্স অফ হিউমার উই হ্যাভ এভার সিন। কখনো দেখিনি এইরকম আগে, দারুণ সেন্স অফ হিউমার। শওকত মোল্লা এবং তহা সিদ্দিকির মধ্যে তুমুল পাঁক ছোড়াছুরি শুরু হয়েছে। কাদা নয়, পাঁক ছোড়াছুরি। বিধায়ক বনাম পীরজাদার এই কাদা ছোড়াছুরিতে আসলে মুখ পুড়ছে শাসক দলের।
ক্যানিংয়ের বিধায়ক শওকত মোল্লার অভিযোগ, বছরের পর বছর মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্ল্যাকমেল করে মোটা টাকা কামিয়েছেন ফুরফুরার পীরজাদা তহা সিদ্দিকী। এ কথা শোনার পর তেলে বেগুনে জ্বলে উঠে তহা সিদ্দিকীর জবাব, শওকত সহ 10-12 জন এমএলএ মাস্তানি, রাহাজানি, তোলাবাজি করে বেড়াচ্ছে এই বাংলায়। এবারও যদি মমতা শওকতকে টিকিট দেন তাহলে ভাঙড় ক্যানিংয়ে বহু মায়ের কোল খালি হবে, বহু শিশু অনাথ হবে, এটা লিখে দিতে পারি, অভিযোগ তহা সিদ্দিকীর। পঞ্চদশ অর্থ কমিশনের টাকায় দীঘায় ফুর্তি। 3 লক্ষ টাকার বিল জমা পড়তেই মালদার একটি তৃণমূল পরিচালিত পঞ্চায়েতকে কেন্দ্র করে জেলার রাজনীতিতে হৈ হৈ কাণ্ড পড়ে গিয়েছে। মানিকচক ব্লকের চৌকি মির্দাদপুর পঞ্চায়েতের তৃণমূল সদস্যদের বিরুদ্ধে অভিযোগ, পঞ্চায়েতের 3,30,000 টাকা খরচ করে দীঘায় গিয়ে তারা মোচ্ছব করেছেন, এমন অভিযোগ তোলা হয়েছে সিপিএমের তরফ থেকে। যদিও পঞ্চায়েতের প্রধান মোহাম্মদ আনোয়ার আলী অভিযোগ অস্বীকার করেছেন। সরকারি দফতরের তথ্য কি করে ফাঁস হয়ে গেল তা নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন তৃণমূলের জেলা সহ সভাপতি।